We have a discussion on words and parts of speech from different angle. We'll discuss the questions, unsolved questions, unasked questions. At first, please look at the whiteboard. I have written two things. One is word and another is parts of speech. প্রথম আমার প্রশ্ন হলো শিক্ষার্থী বন্ধুরা, শব্দ এবং parts of speech এক না আলাদা? This is the first point. Second point is, why the parts of speech are of 8 types, based on what thing? This is the second topic যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। তৃতীয়ত হলো একটা স্পিচে যে কম্পোনেন্টস গুলো আছে, ওয়ার্ড গুলো আছে, যে পার্ট গুলো আছে, সবগুলো পার্টেরই কি পার্টস অফ স্পিচ হয়? থার্ড কোশ্চেন। ফোর্থ কোশ্চেন হলো স্পিচে ব্যবহৃত ওয়ার্ডস, একটা স্পিচে ব্যবহৃত যে শব্দগুলো আছে সে শব্দের সংখ্যা সে কি পার্টস অফ স্পিচ বেশি থাকতে পারে না কম থাকতে পারে? চতুর্থ প্রশ্ন, একটা সেন্টেন্সের যে পার্টগুলো সে পার্টগুলো কি শুধু শব্দই, না শব্দ হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম হলো শব্দ এবং পার্টস অফ স্পিচ এক কিনা। শিক্ষার্থী বন্ধুরা, অনেকে হয়তো মনে ভাবছো যে বিষয়টা মানে এক, অনেকে ভাবছো না আলাদা, কিন্তু আজকে আমরা জানবো এই বিষয়গুলো কি, কেন এবং কিভাবে। প্রথমত আসি শব্দ। আসলে শব্দ এবং পার্টস অফ স্পিচ বিষয় দুটো এক না, বিষয় দুটো আলাদা। যখন একটা কোনো শব্দ কোনো সেন্টেন্সে অ্যাপ্লাইড হবে তখন সেটা মূলত সেই সেন্টেন্সের পার্ট হবে, এবং তখনই আমরা সেই সেন্টেন্সে ব্যবহৃত শব্দটির ফরমেশন কেমন, কি ফাংশন এবং মিনিং, এই তিনটার উপর ভিত্তি করে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেই শব্দটা পার্টস অফ স্পিচ কি। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি একটা শব্দ, সেটা হলো আই। Individually it is a word I, but if I use the word I in speech, it can be used as a verb, it can be used as an adjective, or blah blah blah. Like, you should have a transparent eye contact, so here I is an adjective, but yes, I is a word, but when I use the word in a speech, that determines the parts of speech. আমি একটা বিষয় ক্লারিফাই করতে চাই যে আমরা আমাদের ভাব প্রকাশের ক্ষেত্রে যে শব্দগুলোকে ব্যবহার করি সেই শব্দগুলো আসলে 8 ধরনের। শব্দগুলো আসলে কেন 8 ধরনের? কারণ হলো শব্দগুলো তাদের গঠন, তাদের ফাংশন এবং তাদের মিনিংগুলো আলাদা, এক না। অর্থাৎ একটা শব্দের গঠনটা কেমন, সেটা একটা স্পিচে কি ফাংশন প্লে করছে এবং কি মিনিং দিচ্ছে, এই তিনটা বিষয় আসলে ডিটারমাইন করে ওই শব্দটির পার্টস অফ স্পিচ কি। এবং যখন আমরা দেখব যে combination of vowel and consonant sound, whether it is a single vowel or it may be the combination of consonant as well, ভাওয়েল এবং কনসোনেন্টের কম্বিনেশন অথবা শুধু ভাওয়েল সাউন্ড অথবা শুধু কনসোনেন্ট নিয়ে যখন একটা অর্থবোধক শব্দ গঠন হবে সেটা তখন সেটা শব্দ। বাট সেই শব্দটা গঠনটা কেমন, সেই শব্দটা একটা সেন্টেন্সে কি ফাংশন প্লে করছে, কি মিনিং দিচ্ছে, এটার উপর নির্ভর করে কিন্তু আমরা সেই শব্দটার পার্টস অফ স্পিচ ডিটারমাইন করতে পারি। যেমন একটু আগে আমি বললাম আই, নর্মালি ইট ইজ অ্যান ওয়ার্ড, বাট ইউ শুড আই ওভার ইউর মিস্টেকস। তোমার অবশ্যই তোমার ভুলগুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত। আই ওভার ইউর মিস্টেকস, হিয়ার আই ইজ নট used as a noun, rather it is used as a verb. Why? Because the very function of the word I is a verb, not it is a noun, though the very word I is a noun apparently regarding the formation of the word. আমরা আজকে জানবো যে পার্টস অফ স্পিচকে দেখবো ফরমেশনের ভিত্তিতে, ফাংশনের ভিত্তিতে এবং মিনিং এর ভিত্তিতে। আমরা দেখবো কিভাবে একটা শব্দের গঠন এবং সেই সেন্টেন্সে কি ফাংশন প্লে করছে এবং কি অর্থ দিচ্ছে, এই তিনটার উপর নির্ভর করে মূলত আমাদের পার্টস অফ স্পিচ গুলো 8 ধরনের হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আসলে একটা স্পিচে ব্যবহৃত যে কম্পোনেন্টস গুলো আছে, আমরা একটা স্পিচ দেখতে পাচ্ছি, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। এটা একটা স্পিচ, কিন্তু অ্যাপারেন্টলি এটা স্পিচটা সঠিক নয়, কারণ এটা ইনকমপ্লিট, সাইন অফ ইন্টারোগেশন নেই। সেকেন্ড সেন্টেন্স, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, সাইন অফ ইন্টারোগেশন। সো উই ক্যান ফাইন্ড 1, 2, 3, 4, 5, 6 parts. But what is the parts of speech of this sound, of this symbol? এই সিম্বলটা আসলে পার্টস অফ স্পিচ কি? যদিও সেটা এই সেন্টেন্সেস ইনসেপারেবল পার্ট।
এটা কাছে সেন্টেন্সটা পূর্ণাঙ্গ মিনিং দিচ্ছে না, সেন্টেন্সের ফুল মিনিং প্রদানে স্ট্রাকচারালি এটা সাহায্য করছে, বাট এটা কি কোনো পার্টস অফ স্পিচ হয়? এই বিষয়টা আমরা একেবারে আলোচনা শেষে জানবো। দ্বিতীয়ত জানবো স্পিচে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো সংখ্যা কি সেই সেন্টেন্সে ব্যবহৃত পার্ট অফ স্পিচের সংখ্যার চেয়ে কম হবে না বেশি হবে? আমি আবার বলছি, একটা সেন্টেন্সে ধরে নিলাম আমি 8টা শব্দকে ইউজ করেছি, তাহলে সেখানে 8টা পার্টস অফ স্পিচই হবে না পার্টস অফ স্পিচ আরো কম হবে না বেশি হবে? এই বিষয়টা আমরা জানবো একেবারে শেষে। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো কিভাবে শব্দগুলো পার্টস অফ স্পিচেস থেকে আলাদা এবং কিভাবে পার্টস অফ স্পিচ ফরমেশন, ফাংশন এবং মিনিং এর উপর নির্ভর করেই আলাদা আলাদা হয়। তাহলে 3টে বিষয় দাঁড়াচ্ছে, ফাংশন, ফরমেশন এবং মিনিং। ফাংশন, ফরমেশন এবং মিনিং। প্রথমে আসি ফাংশনে। কাজ। আমরা জানি যে পার্টস অফ স্পিচ গুলো 8 ধরনের এবং তার প্রত্যেকেরই কাজ কিন্তু একরকম না। আজকে আমরা দেখব কাজের মিল আছে কাদের মধ্যে। প্রথমে আমরা নিয়ে আসি নাউন, প্রোনাউন। দ্বিতীয়ত নিয়ে আসি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তৃতীয়ত আমরা নিয়ে আসি প্রিপজিশন, কনজাংশন। চতুর্থত নিয়ে আসি আমরা ভার্ব এন্ড ইন্টারজেকশন। ফাংশন অনুযায়ী আমরা 5টা স্লটে ভাগ করতে পারি সব পার্টস অফ স্পিচকে। একটা স্লটে থাকে নাউন এবং প্রোনাউন, দ্বিতীয় স্লটে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তৃতীয় স্লটে প্রিপজিশন এবং কনজাংশন, চতুর্থ স্লটে ভার্ব এবং সর্বশেষ ইন্টারজেকশন। 5 ধরনের কাজ করে। এর মধ্যে সবগুলো পার্টস অফ স্পিচের মধ্যে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে সেটা হলো নাউন এবং প্রোনাউন। কারণ একটা স্পিচে, একটা সেন্টেন্সে, একটা টেক্সটে, একটা প্যাসেজে সবকিছুই ব্যবহৃত হয়। সেখানে অ্যাডজেক্টিভ, সেখানকার কনজাংশন, সেখানকার প্রিপজিশন, ভার্ব। কারণ ভার্বটা যিনি ফাংশনিং করবেন, ভার্ব যার সম্পর্কে বলবেন সেটা নাউন অথবা প্রোনাউন। অ্যাডজেক্টিভ যার সম্পর্কে বলবে সেটাও নাউন এবং প্রোনাউন। অ্যাডভার্ব যার সম্পর্কে বলবে সেটা হলো অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এবং এই অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই শব্দ দুটো যার সঙ্গে রিলেটেড সেটা হলো নাউন এবং প্রোনাউন। তাহলে মূল স্টিয়ারিং এ আসে নাউন এবং প্রোনাউন মূলত এক ধরনের কাজ করে থাকে। সেটা হলো সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আমরা জানি এই দুটো কাজের মধ্যে মিল আছে। এটা হলো স্টিয়ারিং, মূল স্টিয়ারিং এ এরা থাকে। দ্বিতীয়ত হলো এই 8 ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে আরেকটা স্লটে থাকে যেই পার্টস অফ স্পিচ গুলো শুধু মডিফাই করে, অন্যের সম্পর্কে তথ্য দেয়, ভালো মন্দ দোষ গুণ অবস্থা সম্পর্কে বলে। অ্যাডজেক্টিভ বলে নাউন প্রোনাউন সম্পর্কে, এবং অ্যাডভার্ব বলে এই নাউন প্রোনাউন এনপি বাদে অন্য সব সম্পর্কে বলে। অর্থাৎ আমরা আমাদের ভাব প্রকাশের জন্য যে সকল শব্দগুলোকে ব্যবহার করে থাকি সেই সকল শব্দগুলোর মধ্যে 2টা ব্রাঞ্চ আছে, যে 2টা ব্রাঞ্চের কাজের মিল আছে। কাজের মিল বলতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভ এবং কাজের মিলটা বলতে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো এরা মডিফাইং ওয়ার্ড। অন্য কোনো পার্টস অফ স্পিচ মডিফাইং ওয়ার্ড হিসেবে কাজ করে না। আমি আবার রিপিট করছি, অন্য কোনো পার্টস অফ স্পিচ মডিফাইং ওয়ার্ড হিসেবে কাজ করে না। যদি করে থাকে তাহলে অবশ্যই তারা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই 2টা ব্রাঞ্চের মধ্যে পড়বে। তাহলে 8টা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা 5টা স্লটে ভাগ করে দেখাচ্ছি। প্রথম ফাংশন হিসেবে প্রথম স্লটে হলো মূল স্টিয়ারিং এ যাদের সম্পর্কে, যারা সাবজেক্ট, অবজেক্ট এবং মূল স্টিয়ারিং এ থাকবে তারা নাউন এবং প্রোনাউন। এবং মডিফাইং হিসেবে যারা কাজ করবে তারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউন এবং প্রোনাউনকে, এবং অ্যাডভার্ব মডিফাই করবে নাউন প্রোনাউন বাদে অন্যান্য সবাইকে। যেমন অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, প্রিপজিশনকে মডিফাই করতে পারে, কনজাংশনকে করতে পারে, ভার্বকে করতে পারে, এবং ইন্টারজেকশনকে করতে পারে। তাহলে মডিফাইং টাইপ 2টা। তৃতীয়ত হলো আমরা যে সকল শব্দকে পার্টস অফ স্পিচ হিসেবে পরিগণিত করি তাদের মধ্যে 2টার মিল হলো, আরো 2টার মধ্যে মিল আছে, সেই 2টা হলো কনজাংশন এবং প্রিপজিশন। কানেক্টিং ওয়ার্ড, নতুন নতুন আইডিয়াকে কানেক্ট করে। প্রিপজিশন এবং কনজাংশন একই পার্টস অফ স্পিচের একই ফর্মকে কানেক্ট করে,
একই ফ্রেজের একই ফর্মকে কানেক্ট করে, একই ক্লজের একই ফর্মকে কানেক্ট করে, অথবা সাবঅর্ডিনেট কেউ করতে পারে, বাট প্রিপজিশন নতুন নতুন ধারণাকে অ্যাড করে। অর্থাৎ পার্টস অফ স্পিচগুলোর মধ্যে দুইটা হলো কানেক্টিং ওয়ার্ড হিসেবে কাজ করে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করে। অন্যান্য ওয়ার্ড একটাও লিঙ্কিং হিসেবে কাজ করে না। তাহলে মূল স্ট্রিং এর নাউন প্রোনাউন, মডিফাইং হিসেবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, প্রিপজিশন এবং কনজাংশন হিসেবে আমাদের ধারণাগুলোকে আরো বেশি প্রসারিত, আরো বেশি ইনফরমেটিভ করার জন্য কানেক্টিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়। কনজাংশনও কানেক্টিং ওয়ার্ড, প্রিপজিশনও কানেক্টিং ওয়ার্ড। প্রিপজিশনের কানেক্টিং ওয়ার্ডের বাইরেও আর বেশ কিছু কাজ আছে, সেটা পার্টিকেল হিসেবে কাজ করে, ফর্ম ফ্রেজ গঠনে কাজ করে, সেটা আমরা পরে জানবো। কিন্তু মেজর যে কাজটা সেটা হলো কানেক্ট করে। যেমন we should work together. We should work together. This is a sentence and we have 4 words and all the words have particular parts of speech. এখানে আমরা কানেক্ট করতে পারি, যদি একই পার্টস অফ স্পিচের একই ফর্ম কি করি তাহলে কনজাংশন লাগবে, আর যদি নতুন নতুন আইডিয়াকে কানেক্ট করি তাহলে প্রিপজিশন লাগবে। তাহলে কানেক্টিং ওয়ার্ড দুইটা, একটা হলো প্রিপজিশন এবং কনজাংশন। যেমন উই শুড ওয়ার্ক টুগেদার ফর দ্য সোসাইটি উইদাউট এনি ইন্টারেস্ট। ফর দ্য সোসাইটি উইদাউট এনি ইন্টারেস্ট, দিস টু ওয়ার্ডস আর কানেক্টিং। ওয়ার্ড ইজ ফর এন্ড আদার ইজ উইদাউট। নতুন নতুন ধারণাকে কানেক্ট করলো। আমরা কনজাংশন হিসেবে এখানে কানেক্টিং ওয়ার্ড নিয়ে আসতে পারি। উই শুড ওয়ার্ক ফর দ্য সোসাইটি and humanity. So for the society, this is a connecting word, for, but we can find another connecting word, that is conjunction. Conjunction connects two similar parts of speech and same form, but preposition connects newer words. So ফাংশনের দিক থেকে আমরা পার্টস অফ স্পিচকে 5টা ফেজে ভাগ করছি। একটা হলো নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, আর একটা হলো ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। অনেকে ধরো আমরা বিশ্বাস করি যে একটা সেন্টেন্সের নিউক্লিয়াস হিসেবে, মূল অংশ হিসেবে যে কাজটা করে সেটা হলো ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, যেটা দ্বারা কোনো কাজ করে বোঝাতে পারে, অথবা নাউন এবং প্রোনাউন সম্পর্কে অথবা সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য প্রদান করতে পারে। এটাও কিন্তু মূল চালকের আসনে যারা থাকেন তারা হলো নাউন এবং প্রোনাউন। অ্যাকশন ওয়ার্ড একটাই, সেটা হলো ভার্ব। অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, আমরা ভার্ব ইন্ডিভিজুয়াল যখন কথা বলবো তখন জানবো। কনজাংশনে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অনেকগুলো ফাংশন আছে। সবাই কনজাংশন, কেন তারা আলাদা আলাদা, কেন তারা কিসের ভিত্তিতে আলাদা হলো। প্রিপজিশন, সবাই প্রিপজিশন, বাট প্রত্যেকেই কেন আলাদা, ক্লাসিফিকেশনগুলো কি, আমরা ইন্ডিভিজুয়ালি এই টপিকগুলো কথা বলার সময় আমরা বিষয়গুলো আলোচনা করবো। বাট অ্যাকশন ওয়ার্ড একটাই এই 5 ক্যাটাগরি ফাংশনের মধ্যে, একটা হলো ভার্ব। আর সর্বশেষ যেটা, সেটা হলো ইন্টারজেকশন। আমরা জানি যে সবগুলো শব্দই আমাদের মনের ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে, সবগুলোই মনের ভাব প্রকাশ করে। এর মধ্যে ডেফিনিট মনের ভাব প্রকাশ করে, সেটা হলো ইন্টারজেকশন বাদে বাকিগুলো। আর ভাবার্থক, ইমোশনাল এক্সপ্রেশন যেগুলো দিয়ে থাকে, সবগুলো ইমোশনকে প্রকাশ করে। বাকি ইন্টারজেকশনের বাইরে বাকিগুলো ডেফিনিট, দে আর ডেসক্রিপটিভ, বাট ইন্টারজেকশন যেটা সেটা ডেসক্রিপটিভ না, এটা ইমোটিভ এক্সপ্রেশন। ওয়াও, ও, ফাই, এলাস, হুররা। এবং এটা আমাদের এই ফাংশনের ভিত্তিতে সবচেয়ে লেস ফাংশন হলো ইন্টারজেকশন। কারণ আমরা জানি ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো আছে তারা কখনোই মূল স্ট্রাকচারে ব্যবহৃত হয় না। ইন্টারজেকশন কখনোই সাবজেক্ট হিসেবে কাজ করে না, অবজেক্ট হিসেবে কাজ করে না, প্রিপজিশন এক্সটেনশন হিসেবে কাজ করে না। এটা জাস্ট শুধুমাত্র এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা আবহ সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, মূল স্ট্রাকচারে সব সময় বাইরে থাকে, সেটা হলো ইন্টারজেকশন। তাহলে ফাংশন অনুযায়ী এদের মধ্যে একটা মিল হলো। নাউন প্রোনাউনের মধ্যে মিল আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যে মিল আছে, প্রিপজিশন এবং কনজাংশনের মধ্যে মিল আছে, ভার্বের মধ্যে মিল আছে, ইন্টারজেকশনের মধ্যে মিল আছে। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পার্টস অফ স্পিচগুলো কেন আলাদা, কিসের ভিত্তিতে আলাদা। তাহলে 3টে বিষয়ের ভিত্তিতে আলাদা। একটা হলো ফাংশন, সেন্টেন্স তারা কি কাজ করছে, ফরমেশন, শব্দগুলোর গঠন কেমন, এবং মিনিং। ফরমেশন এবং ফাংশনের উপর নির্ভর করে একটা শব্দ মিনিং দেয়। এবং এই পার্টস অফ স্পিচগুলো যে আলাদা, তাদের প্রত্যেকেরই ফাংশন আলাদা, বা প্রত্যেকেরই ফরমেশন আলাদা, এবং প্রত্যেকেরই মিনিং আলাদা। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পার্টস অফ স্পিচগুলোর ফরমেশন এক হতে পারে, তবে অবশ্যই তাদের ফাংশন আলাদা। যেমন বুক, I have so many books. Here book is noun in plural form. Book a ticket for me. So the 2 books
are same information, but regarding their function they are different. So my dear learners, we are just unveiling some mysteries of parts of speech, why they are different. So they are different based on three things. One is formation, function and meaning. So these are the functions, and there are 5 types of function, and these 4 types are most important. There is noun, pronoun, their function are same, adjective, adverb. We can use noun and adjective. Yes, we can also use pronoun and adjective as adjective. And these 2 types are modifying word. These 2 types are connecting word. This one is action word and interjection. So based on function, this is in this way. This type, the 8 types of parts of speech are different. So though they are different, but they have some affinities among them. So now let us see what are the formation of words. How formation of words determines the very parts of speech of a sentence. আমরা বিষয়গুলো জানার চেষ্টা করছি, সেটা হলো শব্দ এবং পার্টস অফ স্পিচ। প্রথমেই আমরা জেনে গেছি শব্দ এবং পার্টস অফ স্পিচ এক বিষয় না, শব্দ পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এবং এখন আমরা জানবো ফরমেশন অফ পার্টস অফ স্পিচ। প্রথমে জানলাম ফাংশন, এখন আমরা জানছি ফরমেশন। ফরমেশন অফ ওয়ার্ডস। আমি একটা শব্দ লিখি ভ্যালু, valueless, valuable, so the 3 words based on their formations are different, and definitely their function will be in sentence different. এই তিনটা ভ্যালু, valueless, valuable, invaluable, এই শব্দ চারটার প্রত্যেকেরই গঠন আলাদা, এবং ডেফিনেটলি তারা সেন্টেন্সে যে ফাংশনটা প্লে করবে সেটাও আলাদা হবে, এবং অবশ্যই মিনিংও আলাদা হবে। এই আমি আবার বলছি, ফরমেশন, ফাংশন এবং মিনিং 3টে বিষয়ের উপর ডিটারমাইন করবে আসলে শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে। ভ্যালু মূল্য, ভ্যালুলেস মূল্যহীন, ভ্যালুয়েবল মূল্যবান, ইনভ্যালুয়েবল অমূল্যবান। সো দে আর ডিফারেন্ট। আমরা আজকে ফাংশন জানবো, কিভাবে ফরমেশনের চেঞ্জের সঙ্গে সঙ্গে পার্টস অফ স্পিচে চেঞ্জ হয়। যেমন আমি আরেকটা লিখি, এডুকেট, এডুকেটিভ, education, educational. So this all the words are different regarding their formation. প্রত্যেকটা শব্দ তাদের গঠন অনুযায়ী আলাদা, এবং সেন্টেন্সে অবশ্যই তাদের আলাদা আলাদা জায়গায় প্রয়োগ করতে হবে। সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সে একই পার্টে কাজ করতে পারবে না। যেমন এটা ভার্ব, এডুকেট, উই শুড এডুকেট আওয়ার নেশন, ফাংশনিং অ্যাজ ভার্ব, এবং জায়গাটাও যে পার্টে বসেছে শব্দটা সেটা কিন্তু ভার্বের, এডুকেটিভ। সো ডিসকভারি, টেলিকাস্ট, এডুকেটিভ প্রোগ্রামস, অ্যাডজেক্টিভ, এবং সে যে ফাংশন পাস প্লে করছে সেটা অ্যাডজেক্টিভের, গঠনটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতো, এবং যে জায়গায় বসেছে সেন্টেন্সে সেটাও অ্যাডজেক্টিভের জায়গায়, এবং অর্থটাও অ্যাডজেক্টিভের মতোই। ঠিক এডুকেশন, এডুকেশন রিমুভস ডার্কনেস ফ্রম দ্য সোসাইটি, দিস ইজ দ্য নাউন, এবং সেন্টেন্সে যে জায়গায় বসেছে সেটা হলো নাউনের জায়গায় বসেছে, সেটা সাবজেক্টের জায়গায় বসেছে। এডুকেশন removes darkness from the society. All the educational institutions have a great part in developing the society. Adjective, গঠন অনুযায়ী সেটা adjective. এখন আমরা ফরমেশন জানবো। তাহলে ফরমেশনের ভিত্তিতে আমরা ফরমেশন জানতে গেলে আমরা শব্দের একটা স্পেসিফিক বিষয় জানতে হবে, সেটা হলো আমরা শব্দগুলোকে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা শব্দগুলোকে বিভক্ত করতে পারি। শব্দগুলোকে বিভক্ত করতে পারি দুইটা বিষয়ের উপর ভিত্তি করে, একটা হলো বেসড অন প্রোনাউন্সিয়েশন, একটা হলো বেসড অন ফরমেশন। অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে যদি আমরা একটা শব্দকে
সেগমেন্ট করি, ডিভাইড করি, তাহলে সেটা যে অংশগুলো পাবো সেটা হলো সিলেবল। ফরমেশন, ফরমেশন, ফরমেশন 3 সিলেবল। এটা হলো বেসড অন সিলেবলের উপর ভিত্তি করে যদি আমরা একটা শব্দের সেগমেন্টেশন ঘটাই, কিন্তু একটা শব্দের যদি আমরা সেগমেন্টেশন ঘটাই বেসড অন ফরমেশন, তাহলে এখানে কি দাঁড়াবে যে বিষয়টা, সেটা ফর্ম এবং টিআইওএন, ফরমেশন 2 সিলেবল। ঠিক একইভাবে এডুকেট এবং টিআইওএন, এডুকেশন, এবং এডুকেশন। তাহলে দুইটা ভিত্তিতে আমরা শব্দগুলোকে বিভাজন করতে পারি, একটা প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে, একটা হলো গঠনের ভিত্তিতে। আমরা যদি গঠনের ভিত্তিতে, প্রোনাউন্সিয়েশনের ভিত্তিতে যদি আমরা বিভাজন করে যে অংশগুলো পাবো সেটা হলো সিলেবল। আমরা জানি সিলেবল কনসোনেন্ট ভাওয়েল বা শুধু কনসোনেন্ট, বা ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল বা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এগুলোর ভিত্তিতে গঠিত হয়ে থাকে। আর উচ্চারণের ভিত্তিতে যদি আমরা কোনো সেন্টেন্স, গঠনের ভিত্তিতে যদি আমরা কোনো সেন্টেন্সকে বিভাজন করি, তাহলে যে অংশগুলো পাবো সেটা হলো মরফিম। আমরা এখানে দেখতে পাচ্ছি ফরমেশন একটা ওয়ার্ড, 3 সিলেবল বা 2 মরফিমস। আজকে আমরা এখন ফরমেশনের ভিত্তিতে শব্দকে জানবো, কিভাবে ফরমেশনের ভিত্তিতে শব্দগুলো পার্টস অফ স্পিচকে ডিটারমাইন করে। ফরমেশনের ভিত্তিতে তাহলে আমরা শব্দের যে অংশগুলো পাচ্ছি সেগুলোকে বলা হয় ল্যাঙ্গুয়েজের ভাষায়, লিঙ্গুইস্টিক্সের ভাষায় মরফিম। অর্থাৎ একটা শব্দের যত ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ হয় এবং একটা শব্দের যত রকম গ্রামাটিক্যাল চেঞ্জ হয়, সঙ্গে সঙ্গে শব্দটার ফরমেশন চেঞ্জ হয়, এবং এই গ্রামাটিক্যাল চেঞ্জের সঙ্গে সঙ্গে ফরমেশন চেঞ্জের ক্ষেত্রে যে অংশগুলো ব্যবহৃত হয় প্রত্যেকই মরফিম। মরফিমগুলো আমরা জানি 2 ধরনের। আগে আমরা আরেকটা শব্দ দিয়ে দেখতে পারি, বিএইউটিওয়াই, বিউটি, বিএইউ বিউটিফুল, BAUTIFY, beautify, these 3 words. But we have 2 morphemes. The base word is beauty, beautiful. Just to make it an adjective, we have added the suffix full. Beautify, and once again, that's to make the word verb, we have added another suffix, that is fy. Beautify. তাহলে এখানে প্রত্যেকই beautify 2 morphemes, word একটা, morpheme 2টা, beautiful। এটা 2টা অংশে ভাগ করা যেতে পারে। এখানে ওয়ার্ড একটা, বাট মরফিম শব্দাংশ 2টা। বিউটি ওয়ার্ড একটাই, মরফিম একটাই। তাহলে মরফিম মূলত দাঁড়াচ্ছে যে ফরমেশনের ভিত্তিতে যে মিনিমাল ডিসক্রিটেবল সেপারেবল যে পোর্শনগুলো আছে তাদের মিনিং থাকতেও পারে, নাও থাকতে পারে, এগুলোকে মরফিম বলে। আমি আবার বলছি, গঠনের ভিত্তিতে শব্দকে যদি আমরা ব্যবচ্ছেদ করি তাহলে যে অংশগুলো পাওয়া যায় প্রত্যেকটিই মরফিম। এবং মরফিমগুলো মূলত হয় একটা শব্দের গ্রামাটিক্যাল পরিবর্তনের ক্ষেত্রে। কোন ধরনের গ্রামাটিক্যাল? সেটা যে কোনো গ্রামাটিক্যাল, সেটা পার্টস অফ স্পিচ পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে। যেমন এডুকেট, ভার্ব নাউন করবে এডুকেশন, অ্যাডজেক্টিভ করবে এডুকেটিভ। আবার পার্সনের ক্ষেত্রে হতে পারে, উই শুড এডুকেট দ্য নেশন, হি এডুকেটস দ্য নেশন। সো ভার্ব দ্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এডুকেটস। আবার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হতে পারে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যে পরিবর্তনগুলো আসলো সেটা হলো মরফিমের জন্য। প্রিফিক্স এবং সাফিক্সের ক্ষেত্রে মূলত আমরা একটা শব্দকে যদি ব্যবচ্ছেদ ঘটি, যে অংশগুলো পাবো প্রত্যেকটি মরফিম, এবং অংশগুলো যখন আমরা ব্যবচ্ছেদ করব তখন শব্দের যে বিভাজিত অংশগুলো আছে এই অংশগুলোকে আমরা 2 রকমের মরফিম পাবো, একটা হলো ফ্রি মরফিম, একটা হলো বাউন্ড মরফিম। অর্থাৎ কিছু কিছু মরফিম স্বাধীন, কিছু কিছু পরাধীন। আমাদের আজকের আলোচনা বিষয় হলো শব্দ কিভাবে গঠন, অর্থ এবং কাজের ভিত্তিতে আলাদা। আমরা গঠনের ভিত্তিতে শব্দকে বিশ্লেষণ করতেছি। আমরা শব্দকে যখন গঠনের ভিত্তিতে বিশ্লেষণ করে বিভিন্ন অংশগুলো পাবো, সেগুলো প্রত্যেকেই মরফিম বলা হচ্ছে। মরফিমগুলো 2 ধরনের, এগুলো হলো স্বাধীন ফ্রি মরফিম, এগুলো হলো পরাধীন বাউন্ড মরফিম। ফ্রি মরফিম এন্ড বাউন্ড মরফিম। ফ্রি মরফিম, আমরা যে পার্টস অফ স্পিচ গুলোকে জানি 8 ধরনের, প্রত্যেকই ফ্রি মরফিম, প্রত্যেকই স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এই ফ্রি মরফিম গুলো 2 রকম, বেস ওয়ার্ড, বেস মরফিম বা রুট মরফিম
Bond morpheme 3 types: prefix, infix, suffix. These are bond morphemes. একটা শব্দকে বিশ্লেষণ করলে গঠনের ভিত্তিতে আমরা যে অংশগুলো পাবো সেই অংশগুলো প্রিফিক্স, ইনফিক্স, সাফিক্স হতে পারে। সেই অংশগুলো ফ্রি মরফিম হতে পারে। ফ্রি মরফিম দুইটা ক্যাটাগরিতে হয়, একটা হলো বেস মরফিম বা রুট মরফিম, আর একটা হলো ফাংশনাল বা গ্রামাটিক্যাল মরফিম। রুটের মধ্যে থাকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আমরা শব্দের ফরমেশন নিয়ে কথা বলছি, কিভাবে শব্দের ফরমেশন অর্থাৎ শব্দের গঠনের সঙ্গে সঙ্গে তার পার্টস অফ স্পিচটা আলাদা হয়। নাউন আমরা রুটের মধ্যে পাচ্ছি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এবং গ্রামাটিক্যালের মধ্যে পাচ্ছি আমরা প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অর্থাৎ একটা শব্দকে বিশ্লেষণ করলে আমরা এই অংশগুলো পাবো। যে অংশগুলো পাবো সবাই মরফিম। এই মরফিমগুলোর মধ্যে স্বাধীন অংশগুলো ফ্রি মরফিম বলা হচ্ছে এবং পরাধীন অংশগুলোকে বাউন্ড মরফিম বলা হচ্ছে। বাউন্ড মরফিমগুলো মূলত প্রিফিক্স, সাফিক্স এবং ইনফিক্স, যেগুলোকে আমরা বলা হচ্ছে ডেরিভেটিভস। অর্থাৎ শব্দ ফরমেশনের বিভিন্ন রুল। আমরা একটা রুলের দিকে ধাবিত হচ্ছে, সেটা হলো ডেরিভেটিভস। এর বাইরে অনেক বেশি নিয়ম আছে, সেটা কনভার্সন আছে, কম্পাউন্ডিং আছে, ক্লিপিং আছে, এরপর হলো ব্লেন্ডিং, কলিকিং, সো মেনি ওয়ার্ড ফরমেশন রুলস ইন ইংলিশ। আমরা একটা দেখবো, সেটা হলো ডেরিভেটিভস। এবং দেখো আমরা মরফিম এখানে দেখার চেষ্টা করতেছি, ফরমেশনের ভিত্তিতে অংশগুলো পাওয়া যায়, সেগুলো প্রত্যেকটাকে মরফিম বলা হচ্ছে। যদি আমরা একটা শব্দকে বিশ্লেষণ করি, ডিমোরালাইজেশন, এখানে যদি আমরা শব্দগুলোকে গঠনের ভিত্তিতে ভাগ করি, তাহলে ডি একটা অংশ প্রিফিক্স, রুট হলো মোরাল, ভার্ব করার জন্য মোরালাইজ, এবং নাউন করার জন্য টিআইওএন। শব্দ একটা ডিমোরালাইজেশন। কিন্তু আমরা এখানে যে মরফিম দেখতে পাচ্ছি, চারটা মরফিম দেখতে পাচ্ছি, ডি, মোরাল, লাইজ, টিআইওএন। মোরাল হলো অ্যাডজেক্টিভ, ভার্ব করার জন্য মোরালাইজ, অ্যান্টোনিম করার জন্য ডি, ডিমোরালাইজ, এবং নাউন করার জন্য ডিমোরালাইজেশন। এখানে মূল রুট হলো মোরাল। অর্থাৎ একটা শব্দকে যদি আমরা গঠনের ভিত্তিতে বিশ্লেষণ করি, যে গঠনের ভিত্তিতে যে অংশগুলো আসবে প্রত্যেকই মরফিম। আমরা এখানে চারটা মরফিম দেখতে পাচ্ছি। এই চারটা মরফিমের মধ্যে বেসিক্যালি তারা দুই ধরনের। একটা হলো স্বাধীন, মোরালকে আমরা একটা সেন্টেন্সে স্বাধীনভাবে ব্যবহার করতে পারি, তার নিজস্ব অর্থ আছে। কিন্তু ডি, লাইজ এবং টিআইওএন এরা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না এবং নিজস্ব অর্থ নেই। এরা শব্দের পূর্বে এবং পরে ব্যবহৃত হয়, শব্দকে নতুন অর্থ প্রদানে সাহায্য করে, কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এগুলোকে বলা হচ্ছে বাউন্ড মরফিম। বাউন্ড মরফিম গুলো তিন ধরনের। ইংরেজিতে শুধু প্রিফিক্স এবং সাফিক্স ইউজ হয়, ইংরেজিতে ইনফিক্স। অর্থাৎ একটা শব্দের মাঝে কোনো কিছু এসে ব্যবহৃত হয় না। যদিও অনেকে মনে করে যে TWTS টুথ, TWTS টিথ, এখানে গ্রামাটিক্যাল একটা চেঞ্জ হয়েছে। আমি প্রথমেই বলে দিচ্ছি যে শব্দের গ্রামাটিক্যাল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই যে পরিবর্তনটা শব্দের মধ্যে আসবে সেটা হলো মরফিম অ্যাড হবে সামনে অথবা পিছনে। যেমন সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম টুথ এবং টিথ, যে পার্থক্যটা ঘটলো সিঙ্গুলার থেকে প্লুরাল হলো, বাট এই যে সিঙ্গুলার থেকে প্লুরালের ক্ষেত্রে যে গ্রামাটিক্যাল পরিবর্তনটা হলো এবং তার সঙ্গে সঙ্গে যে এডিশনটা হলো সাফিক্স বা ইনফিক্স হিসেবে অনেকে ধরে নেয়, কিন্তু ইংলিশে আসলে এটাকে ইনফিক্স ধরা হয় না। যেমন ম্যান সিঙ্গুলার, ম্যান, এবং প্লুরাল হলো মেন। এটা একটা গ্রামাটিক্যাল পরিবর্তন, এবং আমরা জানি শব্দের গ্রামাটিক্যাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার অবশ্যই গঠনের পরিবর্তন ঘটবে। এবং এটা সিঙ্গুলার থেকে যে প্লুরাল হলো সেটা কিন্তু সাফিক্সও অ্যাড হয়নি, প্রিফিক্সও অ্যাড হয়নি। যদিও আমরা জানি সিঙ্গুলার থেকে প্লুরাল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সাফিক্স অ্যাড হয়। যেমন এ পেন, টু পেন্স, গ্রামাটিক্যাল চেঞ্জ। পেন্স একটা ওয়ার্ড, বাট মরফিম আছে দুইটা। পিএন, পেন একটা শব্দ, এস প্লুরাল মরফিম মার্কার এস, যেটা সাফিক্স। কিন্তু এখানে মাঝখানে পরিবর্তন হয়েছে, এটা অনেকে ইনফিক্স মনে করে। আসলে ইংরেজিতে ইনফিক্স বলে কোনো কথা নেই, এটা ওয়ার্ডটার ইন্ডিভিজুয়াল একটা পরিবর্তন। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে আমরা এই শব্দের গঠনগত দিক থেকে বিশ্লেষণ করে যে অংশগুলো পাচ্ছি, এই অংশগুলোকে তাহলে দুই ভাগে ভাগ করতে পারছি। একটা হলো বাউন্ড মরফিম, একটা হলো ফ্রি মরফিম, যেগুলো স্বাধীন। অর্থাৎ আমরা যদি একটা শব্দকে বিশ্লেষণ করি, এখানে আমরা ডিমোরালাইজেশনের ক্ষেত্রে মোরাল পেলাম। মোরাল একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা সেন্টেন্সে
ইউজ করতে পারি স্বাধীনভাবে, তার নিজস্ব অর্থ আছে, কিন্তু ডি প্রিফিক্স স্বাধীনভাবে ব্যবহৃত হয়, নিজস্ব অর্থ নেই। এবং দুইটা সাফিক্স, একটা সাফিক্স হলো অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করার জন্য, আর টিআই ওয়ান সাফিক্সটা হলো ভার্ব থেকে নাউন করার জন্য। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মরফিমগুলো দুই ধরনের, এরা হলো পরাধীন, এটা হলো প্রিফিক্স সামনে অ্যাড হয়েছে, এবং এই দুইটা হলো সাফিক্স। তাহলে এই প্রিফিক্স এবং সাফিক্সগুলো আসলে নিজস্ব কোনো অর্থ নেই, স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, কিন্তু একটা শব্দের সমৃদ্ধির ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। যেমন ধরে নেওয়া যেতে পারে অক্সিজেন এবং পানির সঙ্গে নিজস্ব কোনো প্রাণ নেই, কিন্তু প্রাণের ক্ষেত্রে তারা অবশ্যই অনস্বীকার্য, খুবই প্রয়োজনীয়। ঠিক ঠিক সেক্ষেত্রে প্রিফিক্স এবং সাফিক্সগুলো এইরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ফ্রি মরফিম যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ রুট ওয়ার্ড বা বেস, এই ওয়ার্ডগুলো দুই ধরনের, একটা হলো বেস মরফিম বা রুট মরফিম, একটা হলো ফাংশনাল বা গ্রামাটিক্যাল। অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের সঙ্গে প্রিফিক্স সাফিক্স ব্যবহৃত হয়ে নতুন নতুন শব্দ ব্যবহৃত হতে পারে। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মরফিম দুই ধরনের পেলাম, এটা হলো বাউন্ড মরফিম, এটা হলো ফ্রি মরফিম। ফ্রি মরফিমে দুইটা পাচ্ছে, একটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, যাদের সঙ্গে আমাদের প্রিফিক্স সাফিক্স ইনফিক্স অ্যাড করে নতুন নতুন শব্দ গঠন করতে হয়। কিন্তু এই ফ্রি মরফিমের মধ্যে যে দুই ধরনের পাচ্ছে, একটা হলো রুট বা বেস, আর একটা হলো ফাংশনাল বা গ্রামাটিক্যাল। ফাংশনাল বা গ্রামাটিক্যাল যে মরফিমগুলো আছে, এই ফাংশনাল বা গ্রামাটিক্যাল প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রোনাউন, এরা স্বাধীনভাবে কোনো বাক্যে ব্যবহৃত হয়, কিন্তু এদের প্রিফিক্স বা সাফিক্স গ্রহণ করে নতুন নতুন শব্দ গঠিত হতে পারে না। যেমন যদি আমরা প্রোনাউন হিসেবে কোনো শব্দকে লিখি, যেমন হি প্রিফিক্স এবং সাফিক্স গ্রহণ করে না, করে নতুন নতুন কোনো শব্দ গঠিত হয় না। একইভাবে আমরা প্রিপোজিশন ধরে যদি আমরা গ্রহণ করি ইনের পূর্বে বা পরে কোনো প্রিফিক্স সাফিক্স অ্যাড করে আমরা নতুন কোনো শব্দ গ্রহণ করতে পারবো না। ঠিক একইভাবে কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে দেখা যাচ্ছে যে 8 ধরনের পার্টস অফ স্পিচের স্বাধীনভাবে ব্যবহৃত হয়, তার মধ্যে 4টা আছে যে 4টার রুট হতে পারে। অর্থাৎ একটা বড় কোনো শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে রুট যে শব্দটা বা বেস, স্বাধীন যে অংশটা বের হবে, সেই অংশটা হতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। যেমন আমরা একটা শব্দ গ্রহণ করতে পারি ক্ষেত্রে অ্যাবল, রুট ওয়ার্ড, আনএবিলিটি, দিস অ্যানাদার ওয়ার্ড, আনএবল, ENABLE, enable, ability। আমরা যতগুলো ফর্ম নিচ্ছি, সবচেয়ে রুট ফর্ম হলো অ্যাবল। এখন এটাকে আমি অ্যান্টোনিম করার জন্য আনএবল লিখতে পারি, আমি এটাকে নাউন করার জন্য অ্যাবিলিটি করতে পারি, আমি এটাকে ভার্ব করার জন্য এই প্রিফিক্স এনাবেল করতে পারি। কিন্তু আমি যাই বলি রুট ওয়ার্ড কিন্তু অ্যাবেল, যেটা হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটা শব্দকে বিশ্লেষণ করলে যে স্বাধীন অংশটা বের হবে, সেই স্বাধীন অংশটা এই 4টার একটা হতে পারে। সেটা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অন্যভাবে যদি আমরা বলি, তাহলে সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের সঙ্গে আমরা প্রিফিক্স সাফিক্স ব্যবহার করে নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এটা হলো বাউন্ড মরফিম এবং ফ্রি মরফিমের মধ্যে পার্থক্য। আমরা এভাবেই শব্দগুলো যখনই তার পার্টস অফ স্পিচ পরিবর্তিত হবে, সঙ্গে সঙ্গে সে কোনো প্রিফিক্স বা সাফিক্স গ্রহণ করবে। এর বাইরেও কোনো ধরনের প্রিফিক্স সাফিক্স গ্রহণ করা ছাড়াও হতে পারে কোনো শব্দের পার্টস অফ স্পিচের রূপান্তর। তবে সেক্ষেত্রে অবশ্যই ফাংশনটা আলাদা হবে, কিন্তু গঠন এক থাকতে পারে। যেমন আমরা বলতে পারি book, I have so many books, or book a ticket for me. These two words are same in formation, but they are different in function. So these are all about morpheme. আমরা এভাবেই নতুন নতুন শব্দকে গঠন করতে পারি, অনেক বেশি শব্দকে ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের প্রিফিক্স এবং সাফিক্স জানা থাকতে হবে। এখন এই ইনফ্লেকশনাল এবং ডেরিভেশনাল মরফিমগুলো, যেগুলো বাউন্ড মরফিমগুলো দুই ধরনের, একটা হলো ইনফ্লেকশনাল, একটা হলো ডেরিভেশনাল। ইনফ্লেকশনাল এবং ডেরিভেশনাল হলো কিছু কিছু সাফিক্স আছে, যে সাফিক্সগুলো কোনো শব্দের সঙ্গে অ্যাড হওয়ার পর আর নতুন কোনো সাফিক্স সেটাতে অ্যাড করা যায় না, সেটা হলো ইনফ্লেকশনাল। যেমন হি ডাস, আই ডু। ডু এবং ডাসের মধ্যে যে পার্থক্য, সেটা হলো একটা ইএস, থার্ড পারসন সিঙ্গুলার মরফিম মার্কার ইএস, ডাসের সঙ্গে আর নতুন কোনো কিছু অ্যাড করা যাবে না। যেমন হ্যাপি এবং হ্যাপিয়ার, পজিটিভ থেকে কম্পারেটিভ। হ্যাপিয়ার এর সাফিক্স আর কোনো অ্যাড করা যাবে না। কিন্তু মোশন, মোশনাল, ডিমোশন, ইমোশন, ইমোশনাল, এই শব্দগুলোর সঙ্গে সাফিক্স আরও কোনো অ্যাড করা যেতে পারে। এগুলো হলো ডেরিভেটিভস। এই বিষয়গুলো আমাদের শব্দ সমৃদ্ধি ক্ষেত্রে লাগবে। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, সবগুলো ভাষারই আসলে একই বৈশিষ্ট্য, শব্দ সীমিত এবং অসীম ব্যবহারের জন্য আমাদের এই ব্যবহারগুলো করতে হয়। এখন আমাদের আরও কয়েকটা প্রশ্ন ছিল, যে আসলে একটা সেন্টেন্সে যে পার্টগুলো আছে, সবগুলো পার্টেরই কি পার্টস অফ স্পিচ হয়? যেমন আমি একটা সেন্টেন্স লিখেছিলাম, ক্যান ইউ স্পিক in English
আরেকটা সেন্টেন্স ঠিক একইভাবে লিখেছিলাম, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। দুইটার মধ্যে পার্থক্য হলো একটা সেন্টেন্স ইনকারেক্ট, একটা হলো কারেক্ট। কারণ হলো এটা যে টার্মিনাল মার্কার সাইন অফ ইন্টারোগেশনটা দেওয়া নেই, এটা সাইন অফ ইন্টারোগেশন আছে। এখানে 1 2 3 4 5 6 পার্ট, এই স্পিচে 6টা পার্ট আছে, কিন্তু পার্টস অফ স্পিচ আসলে কয়টা আছে? এটার কি পার্টস অফ স্পিচ হয়? অথচ এই সেন্টেন্সের ইনসেপারেবল পার্ট হলো ইন্টারোগেটিভ মার্কারটা। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে হয় যে সাইন অফ ইন্টারোগেশনে কি পার্টস অফ স্পিচ হয়? হ্যাঁ, এই ক্ষেত্রে এই স্পিচে যদি আমরা জিজ্ঞেস করি যে আসলে এটার পার্টস অফ স্পিচ হবে কিনা, সেক্ষেত্রে একটা শর্ত হলো আসলে শব্দ হতে হয়, কোনো সিম্বল পার্টস অফ স্পিচ হিসেবে পরিগণিত হয় না। কিন্তু যেহেতু এটা সেন্টেন্সে একটা ইনসেপারেবল পার্ট, যদি জিজ্ঞেস করা হয় যে এই সাইনটার কি, যেহেতু এটা শব্দ না, এটা পার্টস অফ স্পিচ হবে না, কিন্তু যদি হতো তাহলে কি হতো? তাহলে এটা অবশ্যই অ্যাডভার্ব হতো, কারণ পুরো সেন্টেন্সকে মডিফাই করছে যে মার্কারটা, সেটা হলো সাইন অফ ইন্টারোগেশন। আর ইন্ডিভিজুয়ালি যদি আমরা ভাবি, তাহলে সাইন অফ ইন্টারোগেশনটা সাধারণ যে পার্টস অফ স্পিচ সেটা হলো নাউন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি প্রশ্ন লিখেছিলাম যে একটা সেন্টেন্সে যে শব্দগুলো আছে, শব্দের চেয়ে পার্টস অফ স্পিচের সংখ্যা কম হবে না বেশি হবে? যেমন আমরা একটা সেন্টেন্স দিতে পারি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এই সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স গঠন অনুযায়ী এবং অর্থ অনুযায়ী এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের মেজর তিনটা পার্ট আছে, একটা হলো সাবজেক্টিভ পার্ট, একটা হলো ভার্ব এবং একটা হলো অবজেক্ট, যেহেতু ভার্বটা এখানে ট্রানজিটিভ। শিক্ষার্থী বন্ধুরা 1 2 3 4 5 6 এখানে 6টা আমরা শব্দ পাচ্ছি, কিন্তু পার্টস অফ স্পিচ দেখা যাচ্ছে 6টা শব্দের বেশি আছে। আমরা ইন্ডিভিজুয়ালি এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা স্টোন সম্পর্কে বলছে, রোলিং সেটাও অ্যাডজেক্টিভ, স্টোন সম্পর্কে বলছে, গ্যাদার্স ভার্ব এটা অ্যাডজেক্টিভ কারণ মজ হলো নাউন, এটা হলো অবজেক্টে কাজ করতেছে, এটা হলো নাউন ফ্রেজ, এটা সাবজেক্টে কাজ করতেছে, এটা হলো নাউন ফ্রেজ। তাহলে দেখা যাচ্ছে শব্দ আছে 6টা, কিন্তু পার্টস অফ স্পিচ এখানে আছে 8টা। কিভাবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন তিনটা মিলে নাউন ফ্রেজ, তাহলে 4টা পার্টস অফ স্পিচ হলো ভার্ব, নো অ্যাডজেক্টিভ মস নাউন, আবার নো মস মিলে অবজেক্ট নাউন ফ্রেজ, 8টা পার্টস অফ স্পিচ হচ্ছে। নো মস নাউন ফ্রেজ, আবার নো অ্যাডজেক্টিভ মস নাউন। তাহলে এই প্রশ্নটার আমরা সমাধান পেয়ে গেলাম যে হ্যাঁ, একটা শব্দে একটা সেন্টেন্সের শব্দের সংখ্যার চেয়ে পার্টস অফ স্পিচের সংখ্যা বেশি হতে পারে, সেটা নির্ভর করবে সেই সেন্টেন্সের পার্টগুলোর উপর। এবং সেন্টেন্সের যে পার্ট হিসেবে কাজ করবে সেটা কি শুধু শব্দই করবে না, সেটা শব্দ করতে পারে, সেটা ফ্রেজ করতে পারে, ক্লজ করতে পারে। এখানে আমরা দেখলাম যে এখানে কিভাবে শব্দ একটা সেন্টেন্সের পার্ট হিসেবে কাজ করতেছে, এবং এখানে আমরা দেখলাম একটা ফ্রেজ এই সেন্টেন্সের সাবজেক্টের পার্টে বসেছে, এই জন্য এই রোলিং স্টোন পুরোটা একটা নাউন ফ্রেজ এবং এটা একটা সেন্টেন্সের পার্ট। এর বাইরেও সেটা একটা স্পিচের পার্ট হতে পারে, ইভেন ক্লজও যদি সেটা সাবঅর্ডিনেট হয়। যেমন আমরা বলতে পারি হোয়াট হি সেড ওয়াজ রং। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কমপ্লেক্স একটা সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে 3টা অংশ দেখা যাচ্ছে। সাবজেক্টিভ অংশ হলো হোয়াট হি সেড, ওয়াজ হলো লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ হলো রং। বাট এখানে সাবজেক্ট অংশে যে বসেছে সেটা হলো একটা ক্লজ, এর 3টা অংশ আছে। তাহলে দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচ একটা সেন্টেন্সের শব্দের সংখ্যা আছে, সেই সেন্টেন্সে পার্টস অফ স্পিচটা অনেক বেশি হতে পারে। এই বিষয়টা আমাদের, আমার বিশ্বাস যে তোমাদের অনেকটা ক্লারিফাইড হয়ে গেছে। এটা একটা নাউন ক্লজ এবং সাবঅর্ডিনেট, এই পুরো স্পিচের এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। আবার এটা যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা যেহেতু ক্লজ, এটারও 3টা অংশ আছে, সাবজেক্ট, ভার্ব এবং কানেক্টিং ওয়ার্ড হোয়াট। এখানে টোটাল পার্টস অফ স্পিচ দেখা যাচ্ছে হোয়াট, কানেক্টিং ওয়ার্ড, সাবঅর্ডিনেট কনজাংশন, প্রোনাউন, ভার্ব, আবার সাবঅর্ডিনেট কনজাংশন, প্রোনাউন, ভার্ব, 3টা মিলে একটা ক্লজ, এটা একটা নাউন ক্লজ, সাবজেক্ট হিসেবে কাজ করছে নাউন ক্লজ। তাহলে 4 5 6 শব্দ আছে কিন্তু 5টা, আর পার্টস অফ স্পিচ আমরা পাচ্ছি এখানে 6টা। এটা একটা আমাদের জিজ্ঞাসা ছিল। আরেকটা বিষয় হলো গ্রামাটিক্যাল টার্ম এবং পার্টস অফ স্পিচ, এই দুটো বিষয় কি এক না আলাদা? আমি আবার রিপিট করছি যে কোনো গ্রামাটিক্যাল টার্ম এবং সেই গ্রামাটিক্যাল টার্ম এবং তার পার্টস অফ স্পিচ এক না আলাদা। যেমন আমরা ধরে নিই আর্টিকেল
এটা গ্রামাটিক্যাল টার্ম, বাট এর পার্টস অফ স্পিচ কিন্তু আলাদা। যেমন আমরা বলতে পারি এ পেন, অ্যাডজেক্টিভ, কারণ এখানে পেনের সংখ্যা বলছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যান অ্যাপল, গ্রামাটিক্যাল নাম আর্টিকেল, বাট পার্টস অফ স্পিচ বিচারে অ্যাডজেক্টিভ, কারণ সে অ্যাপেলের সংখ্যা বলছে। দ্য পেন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কারণ অবস্থান সম্পর্কে বলছে পেনের। সো দিস থ্রি আর grammatically termed as article, but their parts of speech determines their function. Their function determines their parts of speech. এখানে তার যে ফাংশন প্লে করছে সেই অনুযায়ী তাদের পার্টস অফ স্পিচ আলাদা হচ্ছে। ঠিক একইভাবে ডিটারমাইনার হলো গ্রামাটিক্যাল নাম। মাই পেন, ইয়োর হাউস, দিস প্রেজেন্টেশন, দ্যাট ডে, ডিটারমাইনার। 30 boys, 40 students, 30, 40, these are determiner. But grammatical নাম হলো determiner, কিন্তু parts of speech এর তারা adjective। ঠিক একইভাবে intensifier হলো grammatical নাম। বাট ফাংশনের ভিত্তিতে দেখা যাবে যে তাদের পার্টস অফ স্পিচ আলাদা। যেমন she is quite happy, আমি যদি সেন্টেন্স লিখি she is happy, it's correct। এখন যদি বলি she is quite happy, quite ইন্টেন্সিফাই করছে হ্যাপি কে, এর গ্রামাটিক্যাল নাম হলো ইন্টেন্সিফায়ার, কিন্তু পার্টস অফ স্পিচ বিচারে সে হলো অ্যাডভার্ব। তাহলে অনেক গ্রামাটিক্যাল টার্ম আছে, সেই টার্মগুলো আমরা সেই টার্মগুলো একটা সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাইড হচ্ছে, কিভাবে ফাংশন প্লে করছে তার উপর ভিত্তি করে তাদের কিন্তু পার্টস অফ স্পিচ নির্ধারিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এভাবেই আমাদের শব্দ এবং একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ কিভাবে নির্ধারিত হচ্ছে আমাদের সেই বিষয়টাই বোঝার আজকে প্রচেষ্টা। আমার ধারণা যে তোমরা বিষয়টা জেনে গেছো। আমি আবারও একটু রিক্যাপ করছি। আমি আবারও বলছি যে শব্দগুলো আসলে কি কাজ করছে একটা সেন্টেন্সে, কেমন অর্থ দিচ্ছে, গঠন কেমন, এগুলোর উপর নির্ভর করেই আসলে তাদের পার্টস অফ স্পিচ হয়, আলাদা হয়। এক্ষেত্রে আমি একটু বলে নেই যে কিছু কিছু শব্দ আছে তাদের গঠন এক হতে পারে, কিন্তু অবশ্যই তাদের কাজ এবং অর্থ আলাদা হবে যদি তারা আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। সেন্টেন্সে অ্যাপ্লাইড না হওয়া পর্যন্ত ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ডকে আসলে বলা মুশকিল যেটা কোনো পার্টস অফ স্পিচ। ইন্ডিভিজুয়ালি সাধারণত তার পার্টস অফ স্পিচ থাকতে পারে, কিন্তু যখনই সেই সেন্টেন্সে কোনো অ্যাপ্লাইড হবে তখন সেই সেন্টেন্সে সে যে কাজ করছে, সেই সেন্টেন্সে সেই শব্দটার গঠনটি কেমন এবং কি অর্থ দিচ্ছে তার উপর নির্ভর করে আমরা আসলে শব্দগুলোকে ক্লাসিফাই করব। শিক্ষার্থী বন্ধুরা, যখনই কোনো টেক্সট পড়বে তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে শব্দগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করবে। আমি বিশ্বাস করি যে পরবর্তীতে তোমরা যখন কোনো এরকম পরিস্থিতির মধ্যে যদি পড়তে হয়, জাস্ট টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ এ পার্টিকুলার ওয়ার্ড, ফ্রেজ অর ক্লজ, আমার বিশ্বাস যে তোমরা সেটা খুব দক্ষতার সঙ্গে পারবে। ধন্যবাদ সকলকে।